স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। পেঁয়াজের দাম হঠাৎ করেই কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। মাত্র এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 42 টাকা কেজিতে, তা এখন বাজার ভেদে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। আমদানি ও সরবরাহের কোনো জটিলতা নেই। তারপরেও কেন বেড়েছে নিত্য পণ্যের দাম, তার সুনির্দিষ্ট উত্তর নেই কারো কাছেই। অথচ বাড়তি দামের খেসারত দিতে হচ্ছে ভোক্তাকে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে এজন্য দায়ী ব্যবসায়ীদের কারসাজি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 25 লাখ মেট্রিক টন। সবশেষ 2019-20 অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 25.5 লাখ মেট্রিক টন। উৎপাদিত পেঁয়াজের 25% পচে যাওয়ায় নিট উৎপাদন 19 লাখ মেট্রিক টনের কিছু বেশি। অর্থাৎ বাড়তি চাহিদার মাত্র 5 থেকে 6 লাখ মেট্রিক টন আমদানি নির্ভর হলেও তা নিয়েই বাজারে চলে নানা কারসাজি। এই যেমন মাত্র এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 42 টাকায়, তা এখন বাজার ভেদে 55 টাকাও গুনতে হচ্ছে ভোক্তাকে। অথচ আমদানি রয়েছে স্বাভাবিক গতিতেই। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের সিংহভাগ আমদানি করা হয়। গত এক সপ্তাহে এ বন্দরের আমদানি কার্যক্রম ছিল একই রকম। তবু কেন এমন লাগাম ছাড়া দর বৃদ্ধি, তার সুনির্দিষ্ট কারণ বলতে পারছেন না ব্যবসায়ীরা। আগে ছিল 45-35, এখন হলো 60। আমদানিকারকরা কোনো সময় দাম বাড়ায় না, দাম বাড়াতে পারে না। একদিন যদি কোনো প্রশাসন কর্তৃক নজরদারি করা যায়, প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা কমে যাবে। ক্রেতাদের অভিযোগ, বেশ কিছুদিন পেঁয়াজের বাজার স্বাভাবিক হলেও সরকারের নজরদারি না থাকায় এখন সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। পেঁয়াজের দামটা মনে কমবে, কিন্তু এখন বাড়তি, জনগণের একটু কষ্টই হয়ে গেছে। জনগণরা আর কি করবো, সব জিনিসের দাম এরকম করে বাড়লে। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জেও পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। পাইকাররা বলছেন দেশি পেঁয়াজের মৌসুম শেষ দিকে হওয়ায় সরবরাহ কিছুটা কম। বন্যা হওয়াতে কিছু ফসল ওদের মার খেয়েছে, যার পরিপ্রেক্ষিতে দাম ওখানে মোকামে বাড়ছে। 37 থেকে 40, 40 থেকে 45, এইভাবে বাড়তে হতে আজকে 45, 48। একই ছবি দক্ষিণের জেলা যশোরেও। করোনাকালে যখন আয়ের সুযোগ সীমিত, তখন উল্টো নিত্যপণ্যের লাগামহীন দামে নাকাল সাধারণ মানুষ। 15-20 টাকা করে কেজিতে বেড়ে গেছে, তা আমার তো সংসার চালানো লাগে, বেতন তোমার বাড়িনি। সরকারও তো এর ভিতরে কোনো নজরদারি করতেছে না। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে ব্যবসায়ীরা কারসাজি করেই বাজারে অস্থিরতা তৈরি করে। এজন্য প্রয়োজন জোরালো তদারকি। 4-5 দিনের মধ্যে পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে এবং এটা বাড়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আমরা আমদানিকারকদের আলোচনা করলেও দেখা যায় যে তারা জানেন না কেন পেঁয়াজের দাম বাড়ছে। আমরা মনে করি যে এটা ব্যবসায়ীদের কারসাজি, এটাই সিন্ডিকেট, এটাই করে তারা ইচ্ছাকৃতভাবে, যেহেতু সরকারের কাছে কোনো মান নাই। কেবল পেঁয়াজ নয়, করোনাকালে মানুষের আয় কমলেও তেল, ডিম, ব্রয়লার মুরগি, শাকসবজি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই এখন চড়া। ফলে বিপাকে সাধারণ ভোক্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগদান এবং যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড সফর নিয়ে বিস্তারিত জানাতে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন, যেখানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হবেন প্রধানমন্ত্রী। গত 17 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে 2 দিনের যাত্রাবিরতি শেষে 19 সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক পৌঁছান। শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা, মাস্কটা ঠিক করে পড়েন। মাছ পয়লা চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মাইনা সবাই একসাথে করোনা ঠেকাই। দেশব্যাপী করোনা সংক্রমণের হার নেমে এসেছে 3% নিচে। গত 7 মাসের মধ্যে এটাই সর্বনিম্ন হার। এদিকে মৃত্যু হারও 23% কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের মাঝে টিকা প্রয়োগ হতে পারে এই হার আরো কমিয়ে আনার সমাধান। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত।
টানা 13তম দিন দেশে করোনা সংক্রমণ 5% নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী মহামারীর সংক্রমণ টানা 2 থেকে 3 সপ্তাহ 5% নিচে থাকলে তা নিয়ন্ত্রণে বলা যায়। শনিবার পর্যন্ত এই সংক্রমণের হার 3.41% থাকলেও গেল 24 ঘন্টায় তা নেমে এসেছে 2.90%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে মৃত্যুর হারও কমেছে 23%। এ পর্যন্ত সর্বমোট 15,57,347 জন রোগী শনাক্ত হয়েছে। গত 7 দিনে আমরা মৃত্যুর যে সংখ্যাটি দেখেছি, যে পরিসংখ্যানটি আমাদের হাতে আছে, সেটি কিন্তু পূর্ববর্তী 7 দিনের চাইতে 49 জন কম, অর্থাৎ 23%-এরও বেশি মৃত্যু কমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংক্রমণের নিম্নমুখী হার ধরে রাখতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি প্রয়োজন টিকা প্রয়োগ। সবাইকে ভ্যাকসিনটা নিতে হবে অবশ্যই, কারণ এটা কিন্তু সুরক্ষা দিবে, সাথে স্বাস্থ্যবিধি সবটুকু মিলে কিন্তু একটা পর্যায়ে অবশ্যই এটা একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসবে। সেটার জন্য সবার সহযোগিতা দরকার। প্রত্যেকটা সেক্টরে সব মানুষ মিলে একসাথে যদি কাজ করে তাহলে কিন্তু অবশ্যই করোনা থেকে আমরা উদ্ধার পাবো। যারা এখনো টিকাদান কর্মসূচিতে আওতায় আসে নাই তাদেরকেও দ্রুত টিকা নিতে হবে, তাহলেই শনাক্তের হার আরো কমে আসবে। এবছর মার্চ পর্যন্ত সংক্রমণের হার 5%-এর নিচে থাকলেও পরে তা বেড়ে 25% দাঁড়ায়। সংক্রমণের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় স্বাস্থ্যসেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর মধ্যে দীর্ঘ 1.5 বছরের বেশি সময় বন্ধের পর এ মাসে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্তত 22টি পাবলিক বিশ্ববিদ্যালয়। আর এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতিতে ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি এবং শিক্ষার্থীদের টিকা দানের উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। নাজমুল হুদা এবং সৈয়দ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আগামী 5 অক্টোবর খুলবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে চলছে ভর্তি পরীক্ষাও। এবার আবাসিক হলগুলো খোলার সিদ্ধান্ত নিল জাহাঙ্গীরনগর ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 11 অক্টোবর হল খুলে 21 অক্টোবর থেকেই ক্লাস পরীক্ষা শুরু করতে চায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় খোলার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল, একাডেমিক ভবন এবং লাইব্রেরি সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এদিকে দিনক্ষণ ঠিক না হলেও এই মাসের মাঝামাঝি সময়ে খোলার কথা রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে জোরে সোরে। যেহেতু অনেকদিন ধরেই স্টুডেন্ট এখানে আমাদের মাঝে ছিল না, তো ইন দ্যাট কেস আমরা এখানে রুমগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় ছিল, তো আমরা রুমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। সরকার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলি খুলে দেবেন। আমরা আগামী সপ্তাহে আমাদের একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের সভা আছে, সভায় সিদ্ধান্ত নিতে হবে কবে থেকে হবে। তো প্রস্তুতির কোনো কমতি নেই। দীর্ঘ 1.5 বছর পর ক্যাম্পাসে ফেরার খবরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 1.5 বছরের উপরে আমরা বাসায় অবস্থান করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের সশরীরে ক্লাস করা আমাদের জন্য খুবই প্রয়োজন। এটা নিয়ে তো আমাদের মধ্যে এক্সাইটমেন্ট, উত্তেজনা কাজ করছে এবং ভালো লাগছে যে আজকে আমরা আসছি, ঘুরছি। যেহেতু অনেকদিন পর ক্যাম্পাস খুলছে, আমরা আসলে অনেক খুশি। সরাসরি শিক্ষাদানের সেই পরিবেশটা আবার ফিরে আসবে এবং শিক্ষার্থীরা এই ক্ষেত্রে সুবিধা পাবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে গেল বছরের 17 মার্চ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ কমে আসায় গেল 12 সেপ্টেম্বর খুলে দেওয়া হয় সব স্কুল কলেজ। পরদিন থেকে মেডিকেল কলেজগুলোতেও ক্লাস শুরু হয়। এবার এ মাসেই ধাপে ধাপে খুলছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে অন্যান্য সংবাদ। অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। 9,53 লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে 27 জন ভুক্তভোগী এই মামলা দায়ের করেন। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে 27 জন ভুক্তভোগীর পক্ষে মোহাম্মদ নাসিম প্রধান নামে এক বাদী হয়ে মামলার আবেদন করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় গুলশান থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন শেখ সোহেল রানা, মোহাম্মদ আমানুল্লাহ চৌধুরী, জায়েদুল ফিরোজ, নাজনীন নাহার বিথি ওরফে বিথি আক্তার ও নাজমুল হাসান রাসেল। ই-কমার্স খাতে আটকে আছে লাখ লাখ গ্রাহক এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের 3,000 কোটি টাকা। আর এই টাকার দায় এখন কে নেবে, এমনই প্রশ্ন তাদের। অর্থনীতিবিদরা বলছেন এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। এদিকে ই-কমার্স অ্যাসোসিয়েশন এসব লোভনীয় অফারে
গ্রাহকদের প্রলুব্ধ হতে নিরুৎসাহিত করছেন। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। মিরপুরের এই দোকানটির মালিক সুমন সর্দার ব্যবসার কাজে মাস 7 আগে ইভ্যালিতে 2টি মোটরসাইকেল অর্ডার করেন। এরপর সময় মতো না পেলে রিফান্ডের চেক নেন, কিন্তু সেই চেক আর ক্যাশ করতে পারেননি তিনি। ধরা খান 3.5 লাখ টাকারও বেশি। এখন প্রশ্ন, কে দেবেন তার টাকা? আমার টাকা আমি পাবো কি না, এখন তো আমি কনফিউশনে আছি এবং খুবই চিন্তার একটা বিষয়, ফ্যামিলিতে প্রেশার দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ইভ্যালি ই-অরেঞ্জ, ধামাকা, নিরাপদ.com সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে দেশের কয়েক লাখ গ্রাহকের প্রায় 3,000 কোটি টাকা আটকে আছে। এর মধ্যে ইভ্যালির কাছে রয়েছে 1,000 কোটি এবং ই-অরেঞ্জের কাছে 1100 কোটি টাকা। আর এই টাকা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে তারা বলছেন এসবের দায় নিতে হবে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার, ইক্যাব সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। ইভ্যালির মতো ই-কমার্স সাইট, মানে এই সব কিছুই মনে হচ্ছে যে এখানে একটা অস্পষ্টতা রয়েছে, যে তাতে হচ্ছিল কি আমাদের বড় সংখ্যক যে আমাদের ভোক্তা রয়েছে এবং জনসাধারণ রয়েছে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রতারিত হচ্ছে। পরিচালনার দায়িত্বে নিয়োজিত নিয়ন্ত্রণ সংস্থার উপর এর দায় বর্তায়। প্রাথমিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় জনস্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠান এবং সংস্থা হিসাবে পড়ে। তার মধ্যে আছে কম্পিটিশন কমিশন, ভোক্তা অধিকার এবং আইন মন্ত্রণালয়। কনজিউমার প্রোটেকশন অ্যাক্টটা বাস্তবায়নের ফেলিওরের জন্য টাকা ফেরতের দায় এড়িয়ে ইক্যাব এসব খাতে বিনিয়োগে সতর্ক হতে বলছে গ্রাহকদের। আমি ভোক্তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই সময় একটু সতর্কতার সহিত কেনাকাটা করবেন। যে সমস্ত কোম্পানি অস্বাভাবিক অফার দিচ্ছে, অত্যন্ত সতর্কতার সহিত এই কোম্পানিগুলো থেকে কেনাকাটা করুন। ইক্যাবের তথ্যমতে দেশে বর্তমানে 30,000 ই-কমার্স বা অনলাইনে কেনাবেচার প্রতিষ্ঠান আছে। আর করোনা মহামারীর সময় ই-কমার্সের বিশাল উত্থান হয়। এই খাতের প্রবৃদ্ধি ছিল 50 থেকে 100%। কিন্তু ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকার মতো কয়েকটির কারণে ই-কমার্স খাত বর্তমানে প্রায় 50% বাজার হারিয়েছে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। যথারীতি ভয়াবহ যাত্রী হয়রানি। নির্দিষ্ট রুট ধরে অভিযানের কথা শুনেই যেন রাস্তা হয়ে পড়ে গণপরিবহন শূন্য। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ বাসই উল্টো দিকে চলে যায়। থামতে বললেও ভ্রাম্যমাণ আদালতকে তোয়াক্কা না করে দ্রুত গতিতে চলে যায় বেশ কিছু যাত্রীবাহী বাস। এমনই চিত্রের দেখা মেলে আজ থেকে শুরু হওয়া গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর অভিযানে। নাইমাল জিকোর রিপোর্ট। বসিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড চলাচলের রাস্তার দৃশ্য এটি। প্রতিদিন শত শত গণপরিবহনে চলাচলে ব্যস্ত হয়ে থাকা এই সড়ক যেন গণপরিবহন শূন্য। কিছু কিছু বাসকে দেখা যায় অর্ধেক রাস্তায় এসে ঘুরে যেতে, যার কারণ রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ ও ডিএমপির সাথে যৌথভাবে ঢাকার 2 সিটি কর্পোরেশনের অভিযান। যে গুটি কয়েক বাস পাওয়া গেছে সেগুলোর একটিও ছিল না ফিটনেস সার্টিফিকেট কিংবা রুট পারমিট। তাই অনেকটা বাধ্য হয়েই সিএনজি ও পণ্যবাহী পরিবহন থামানো হয়। এসব লক্কর ঝক্কর বাসে চড়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন নিজ নিজ গন্তব্যে ছুটে চলেছেন সাধারণ মানুষ। বাসের অবস্থা বহুতই খারাপ, গাড়ি তো লক্কর ঝক্কর অবস্থা, এগুলো তো গাড়ি না, ঠেলা গাড়ি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে জায়গাটা অনেক দূরে, বাসে ছাড়া আসা সম্ভব না। গাড়ি চালক ও মালিকরা বলছেন বাড়তি সিট সহই এসব গাড়ি কিনেছেন তারা। করোনা আমরা আইছে, তারপর ব্যবসা বাণিজ্য বেশি না, এই কারণে আর করতে পারি না কাগজপাতি। এই গাড়িগুলোর রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, তখন তো এই বাড়তি সিট এমনকি ফিটনেসও নবায়ন করা, সিট সহই কিনছে, আমি তার সিট আমি বানাই নাই। এদিকে সড়কে গণপরিবহন খুব একটা না থাকায় ফিটনেস ও রুট পারমিটহীন বাস সহ যাত্রীবাহী পরিবহনগুলোর বিরুদ্ধে ভিন্ন ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে ভ্রাম্যমাণ আদালত। আমরা বসলাম আর আপনারা গাড়ি বন্ধ করে দিলেন, এই বিষয়গুলি কিন্তু আলোচনায় আসবে এবং আলোচনার মাধ্যমেই কিন্তু পরবর্তীতে আমাদের একটা সমাধানের দিকে আমরা যাব। প্রতিনিয়ত যখন তাদেরকে আমরা ধরবো, আজকের এই মেসেজ দিয়ে তারাও বুঝতে পারবে যে না, আমাকে বৈধভাবেই চলতে হবে। আমাদের এই প্রক্রিয়াটাকে আরো একটু ভিন্ন রকম ভাবে সাজাইতে হবে, যেখানে যেমন আমরা মোবাইল কোড এক জায়গায় বসলেও আরো 2টি টিম অন্য জায়গায় পিছনে তৈরি থাকতে হবে। গত 24 জুন বাস রুটের 17তম সভায় রুট পারমিটবিহীন বাস বন্ধের সিদ্ধান্ত হলেও করোনার কারণে কার্যক্রম ব্যাহত হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দেশে একটি সত্যিকারের নির্বাচন চায় বিএনপি। নেতারা বলছেন ভোটার ছাড়া ইভিএম মেশিনে ভোট, নির্বাচনের নামে নির্বাচন খেলা তারা হতে দেবে না। বিস্তারিত জানাচ্ছেন তহিদ শান্ত।
গেল মাসে দলের টপ টু বটম বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে 3 দিন করে 2 দফায় লাগাতার বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর থেকে বিএনপির দলীয় অনুষ্ঠানগুলোতে দলের মহাসচিব সহ শীর্ষ নেতারা আগামী নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করেন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে নিরপেক্ষ নির্বাচন আদায়ে রাজপথে নামার জন্য কর্মীদের প্রস্তুত হতে বলেন নেতারা। অথবা তারা যে অপকর্ম করছেন সেটা এখনই তোবা করতে হবে, এমন অপকর্ম যেন আল্লাহ আমাদের দ্বারা না করে। পাশাপাশি এইগুলোর বিচার, সুষ্ঠু বিচার হবে কিনা, কারণ আমরা ক্ষমতার রদবদল দেখি, জনগণের ভাগ্যের রদবদল দেখি না। জনগণ কিন্তু এখন তার ভাগ্য রদবদল সম্পর্কে খুব সচেতন। 2018 জাতীয় নির্বাচনের মতো কোনো নির্বাচন আর হতে দেয়া হবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। যে আপনারা নির্বাচন করতে চান, কারণ নির্বাচন না করলে, না দেখালে তো আপনারা আবার বাইরের বিশ্বের কাছে আপনারা তখন আপনার হয়ে যাবেন স্বৈরতান্ত্রিক দেশ। সেই জন্য নির্বাচন কমিশন একটা করেছেন, যে নির্বাচন কমিশন আপনাদের হুকুমে চলে, আপনাদের বসংবদ। আর নির্বাচন একটা করবেন যে নির্বাচনে ভোটাররা যাবে না, আপনারা ইভিএম মেশিন দিয়ে সেখানে ভোট দিয়ে দেবেন। সেই ধরনের নির্বাচন এই দেশের মানুষ আর করতে দেবে না। এই নির্বাচন খেলা করে আপনারা নির্বাচন হতে দেবে না। তারা সত্যিকারের নির্বাচন চায়। পদ পদবীর পিছে না ছুটে মাঠের কর্মসূচি সফলের কৌশল নিয়ে ভাবার জন্য কর্মীদের প্রতি পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমান নির্বাচিত হয়েছেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবেন। রোববার সকালে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইট সমূহে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর করে এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, পদ্মা সেতু প্রকল্পের উভয় পারে মোট 7টি পুনর্বাসন সাইটে 3011টি আবাসিক প্লট, 100টি বাণিজ্যিক প্লট এবং 20টি বাণিজ্যিক স্থাপনার স্থান রাখা হয়েছে। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। নতুন করে এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠন করা যায়, সেই লক্ষ্যে অবশ্যই সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। 2005 সালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বোমা হামলার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য বোমা মিজানের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অপর আসামি জায়েদ ইকবালকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম রোববার সকালে এই রায় ঘোষণা করেন। সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল আদালতে নিয়ে আসা হয় আসামি জাভেদ ইকবালকে। এছাড়া মামলায় অভিযুক্ত আরও এক আসামি বোমা মিজান পলাতক রয়েছে। শাহেদ আমান, শাহেদ আবু হুরার একে যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, 2 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 2 বছর সাজা দিয়েছেন। মূল উদ্দেশ্য ছিল বিচারকদের হত্যা এবং আইন প্রয়োগকারী, বিচারকদের সাহায্যকারী, আইন প্রণয়ন যারা সাহায্য করে তাদেরকে হত্যা করা। কক্সবাজারের রুখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আটক 2 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারা রোববার শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় আটক 2 রোহিঙ্গা মোহাম্মদ সেলিম প্রকাশ, লম্বা সেলিম এবং শওকতুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। এদিকে রবিবার দুপুরে 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ ইলিয়াস নামে আরও এক রোহিঙ্গাকে আটক করা হয়। মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 5 জনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। ক্যাম্পে এপিবিএন পুলিশের পাশাপাশি জেলা পুলিশের টহল জোরদার করা হয়েছে। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কারা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে তদন্ত কাজ
দ্রুত এগিয়ে চলছে। রবিবার সচিবালয়ে পূজা নিয়ে সংশ্লিষ্ট সবার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কারা রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তা খুঁজে বের করা হচ্ছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এবছর পূজা উদযাপনকে ঘিরে কোনো রকম হুমকি নেই। সব রকম নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে পূজা মণ্ডপগুলোতে। ঢাকায় এবার 237টি সহ সারা দেশে 31,137 পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আইন শৃঙ্খলা বাহিনী এখানে যথেষ্ট পরিমাণ আছে এবং আইন শৃঙ্খলা এখানে যথেষ্ট ভালো রয়েছে। এই ধরনের মারামারি আপনারা আগেও দেখেছেন, কারা এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে এবং কোনো বিদেশি এই সংস্থা এর সঙ্গে জড়িত আছে কিনা সবগুলি আমরা তদন্ত করে দেখছি। আমরা তদন্ত করে আপনাদেরকে জানাবো। নির্দেশনা অনুযায়ী বিদেশি টেলিভিশন চ্যানেলের ক্লিন ফিড বা বিজ্ঞাপন ছাড়া কন্টেন্ট সম্প্রচার নিশ্চিত করতে সরকারের কাছে সময় এবং আর্থিক সহযোগিতা চান কেবল অপারেটররা। যদিও তথ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, বারবার বলা হলেও কেবল অপারেটররা ক্লিন ফিড নিশ্চিত না করে আর কোনো ছাড় দিতে চায় না সরকার। তবে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছে দেশীয় টেলিভিশন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সময় ছিনিয়েছে বন্ধুত্বের হাত। সরকারের নির্দেশনা অনুযায়ী ক্লিন ফিড সরবরাহ করতে না পারায় গেল শুক্রবার থেকে বাংলাদেশে বন্ধ রয়েছে সব বিদেশি টেলিভিশনের সম্প্রচার। এ নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী জটিলতা। এখন প্রশ্ন হলো, এই ক্লিন ফিড কি এবং তা সরবরাহ করার দায়িত্ব কার? মূলত বিদেশি টেলিভিশন চ্যানেলের কন্টেন্টগুলো বিজ্ঞাপন ছাড়া সম্প্রচার করাই ক্লিন ফিড। বেশিরভাগ দেশই বিজ্ঞাপন ছেটে শুধু কন্টেন্ট বা ক্লিন ফিড সম্প্রচার করে। তবে বাংলাদেশে সেই প্রযুক্তি চালু করতে পারেনি কেবল অপারেটররা। বিজ্ঞাপনগুলো বাদ দিয়ে সম্প্রচার করাটাই একেবারে সহজ একটি কাজ। সেজন্য ডাউনলিঙ্ক করবার এবং ওই ফিডটাকে আলাদা করবার জন্য একটা যন্ত্র ব্যবহার করতে হবে। সেটা তারা অনেক টাকা প্রতি বছর তারা রোজগার করেছেন, এমনকি প্রত্যেকটি গ্রাহকের কাছ থেকে কিন্তু তারা টাকা পাচ্ছেন। এই টাকা বাংলাদেশের কোনো টেলিভিশন মালিকরা কিন্তু পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে সরকারের এই সংক্রান্ত আইন ও নির্দেশনা মেনে বিদেশি টেলিভিশন সম্প্রচার বন্ধ রেখেছেন কেবল অপারেটররা। তবে এভাবে চলতে থাকলে চরম ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধান চাইছেন তারা। 65% মার্কেট কিন্তু ডিজিটাল হেড এন্ড রেডি আছে, কিন্তু সরকারের সহযোগিতার জায়গাটা হলো যে আমরা যে সেটটপ বক্সটা ইম্পোর্ট করব সেখানে অন্তত ডিউটিটাকে অন্তত একটু মওকুফ করা এবং আমাদেরকে অন্তত স্বল্প সুদে স্বল্প মেয়াদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা। আমাদের অভিভাবক হিসাবে আমরা তার কাছে এইটুকুই আবেদন করেছি, অন্তত আমাদের সাথে বসে আলাপ আলোচনা করে। তবে একাধিকবার ক্লিন ফিড সম্প্রচারের তাগিদা দেওয়ার পরও তা নিশ্চিত করতে না পারায় এবার সরকার তার অবস্থানে কঠোর থাকবে বলে স্পষ্ট করেছেন তথ্যমন্ত্রী। বাংলাদেশের আকাশ উন্মুক্ত, এখানে যে কোনো চ্যানেল সম্প্রচার করতে পারে, কিন্তু সেটি দেশের আইন মেনে করতে হয়। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির স্বার্থে, সাংবাদিকদের স্বার্থে, মিডিয়ার সাথে সংশ্লিষ্ট শিল্পী কলাকুশলীদের স্বার্থে। এর আগে সুষ্ঠু সমাধানে সবাইকে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানায় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। যারা 21 বছর ক্ষমতায় থেকেও দেশের উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি, তারাই আবার মুখরোচক নানা কথা নিয়ে মাঠে নেমেছে। দেশ বিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই। রোববার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, সংসদের পবিত্র চত্বরে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীরা শুয়ে থাকবেন, এটা মহান ত্যাগের প্রতি অপমান। ষড়যন্ত্রকারীদের রুখতে ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মন্ত্রী। যারা 21 বছর ক্ষমতায় থেকে আমাদের জীবনের কোনো পরিবর্তন ঘটান নাই, এখন ওনারা নতুনভাবে অনেক রকম মুখরোচক কথাবার্তা বলা আরম্ভ করেছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য। ওনারা স্বর্গে নিয়ে যাবেন। আমরা এটাতে বিভ্রান্ত না হওয়ার জন্য আমাদের সবারই স্ব দায়িত্ব আছে। ডিপিডিসির সাবেক নির্বাহী পরিচালক রমিজ উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন দেওয়া হয়।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন আদালতে চার্জশিট দাখিল করবেন। 2019 সালের 6 অক্টোবর রমিজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশে রমিজ সম্পদের তথ্য গোপন করেন। দুদকের তথ্য বিবরণীতে বলা হয়েছে, দাখিলকৃত সম্পদ বিবরণীতে ভিত্তিহীন এবং মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে 1,18,92,000 টাকার সম্পদ গোপন করেছেন তিনি। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, শুধু মধ্যম আয়ের দেশের তালিকায় নিজেদের স্থান করে নেওয়া নয়, একই সঙ্গে জ্ঞান বিজ্ঞানে বাংলাদেশকে একটি উদ্ভাবনীয় জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চায় সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুর বাংলাদেশ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানটির আয়োজন করে প্রবাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। সংগঠনের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে আওয়ামী লীগ। রোববার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আগামী 15 দিনের মধ্যে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ইলিশের প্রজনন নিরাপদ করতে রবিবার মধ্যরাত থেকে 22 দিন সারা দেশের 38 জেলার 174টি উপজেলার সকল নদ নদী এবং সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। 22 দিনের নিষেধাজ্ঞা শুরুর আগ মুহূর্তে বরিশালে ইলিশ কিনতে বাজারে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। বাজারে ইলিশের দাম বেশি এমন অভিযোগ তাদের। আড়তদারদের অভিযোগ, বাছাই করা ইলিশ ভারতে রপ্তানি হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে। আগামী 25 অক্টোবর রাত 12টায় শেষ হবে এই সরকারি নিষেধাজ্ঞার মেয়াদ। এরপর থেকে ফের বাজারে স্বাভাবিক হবে ইলিশ সরবরাহ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয় দিয়ে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভবানীপুরেই নয়, জঙ্গিপুরে শমশেরগঞ্জে তৃণমূলের জয়ের খবরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন কর্মী সমর্থকরা। অন্যদিকে নিজ দলের সংগঠনের প্রতি ক্ষোভ প্রকাশ করে মমতাকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এদিকে জয়ের পরই বাকি 4টি আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল নেত্রী। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা দেশের নজর ছিল ভবানীপুর কেন্দ্রের দিকে। নির্বাচনের ফল প্রকাশের শুরু থেকেই এগিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা যত এগিয়েছে, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের থেকে ভোটের ব্যবধান তত বেড়েছে। 20 রাউন্ড শেষে 2011 রেকর্ড ভেঙে আবারও পশ্চিমবঙ্গের মসনদ ধরে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের খবরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও সহিংসতার আশঙ্কায় বিজয় উৎসব না করার জন্য রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন। ভবানীপুর আসনে 2011 ও 2016 সালের বিধানসভা নির্বাচনে মমতা জয়ী হয়েছিলেন। তবে এবারের ব্যবধান আরও বেশি। মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল পেয়েছেন মাত্র 25,000 ভোট। মমতা পেয়েছেন 84,000-এর বেশি ভোট। এতে জয়ের ব্যবধান 58,000-এর বেশি। 56,000-এর বেশি। এমনকি তৃণমূল জয় পেয়েছে জঙ্গিপুর ও শমশেরগঞ্জেও। জয়ের পর ভবানীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব সংক্রান্তকে জব্দ করে দিয়েছেন বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ। আমার দল থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের সব পরিবার থেকে শুরু করে সারা বাংলার মানুষের পরিবারের থেকে শুরু করে আমরা সকলে তাদের মনে রাখবো। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তবে ভোটে লড়তে হলে নিজ দলের সংগঠন মজবুত হওয়া দরকার বলেও তিনি মন্তব্য করেন। ন্যাচারালি বলবো বিজেপি নিডস টু ওয়ার্ক আ লট অন দ্য সংগঠন। ন্যাচারালি বলবো যে ভবানীপুর আমি ছাড়বো না। ন্যাচারালি বলবো
that I congratulate Didi for the victory. প্রণাম জানাই ওনাকে। আগামী 30 অক্টোবর বাকি 4টি আসনের উপনির্বাচন। রাজ্যের শাসনভার দখলে জয়ের পরেই তৃণমূলের প্রার্থী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাসুদ রানা, নিউজ 24। এবার মাদকসহ আটক হলেন বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদ তরিতে অভিযান চালিয়ে 10 জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা, যেখানে আরিয়ান ছাড়াও ফ্যাশন জগতের অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো দপ্তরে তাদের জেরা করা হয়। বয়ান রেকর্ডের কয়েক ঘন্টার মধ্যে আরিয়ানকে গ্রেফতার দেখানো হয়েছে, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এবারে জানাবো খেলার খবর। সকল অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে টি-20 বিশ্বকাপে অংশ নিতে ওমানের উদ্দেশ্যে আজ রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে দলের যাত্রা নিয়ে দেখা দিয়েছিল কিছুটা ধোঁয়াশা। এ নিয়ে দিনভর চলে নানা নাটকীয়তাও। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ স্থগিত হবে টাইগারদের যাত্রা, তবে এর কিছুক্ষণ পরেই জানানো হয় কিছুটা বিলম্ব হলেও আজ রাতেই ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরই মধ্যে এয়ারপোর্টে প্রবেশ করেছেন ক্রিকেটাররা। আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার কাছে মনে হয় পার্সোনালি অ্যাজ এ নেশন আমাদের খুব ভালো একটা সুযোগ এই ওয়ার্ল্ড কাপে, যদি ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, কনসিস্টেন্টলি থাকতে পারি, যদি আমরা যেরকম ক্রিকেট খেলছি লাস্ট কয়েকটা সিরিজে ওরকম আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা খেলতে পারি, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো রেজাল্ট অ্যাচিভ করা সম্ভব। এবং আমার মনে হয় যে এক্সপেকটেশন তো থাকবেই, ওভারঅল টিমের এক্সপেকটেশন, প্লেয়ারদের এক্সপেকটেশন, দেশবাসীর এক্সপেকটেশন, কিন্তু এক্সপেকটেশনসগুলো তখনই আমরা ফুলফিল করতে পারবো যখন আমরা আমাদের পটেনশিয়ালি আমরা আমাদের নিজেদের নামের প্রতি সেরা বিচারটা করতে পারবো। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ আসরের হট ফেভারিট এবং সবচেয়ে সফল দল ভারত। বিকেল 5টায় মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ দলের ফুটবলাররা রয়েছেন ফুরফুরে মেজাজে। স্নায়ুর খেলায় চাপমুক্ত থেকে মাঠে নামার লক্ষ্য জানালদের একাদশে আসতে পারে 2-1 পরিবর্তন। সোহেল রানার ফেরার সম্ভাবনা প্রবল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ অস্কার জানিয়েছেন ভারতের বিপক্ষে জয়ের দিকেই নজর থাকবে তার দলের। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।